আসসালামু আলাইকুম। আইসিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে হাজির হয়েছি। গুরুত্বপূর্ণ টপিকসটি হলো নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস। বিসিএস প্রিলিমিনারিতে প্রতি বছর 2টি করে এখান থেকে কোশ্চেন হয় এবং সামনেও এখান থেকে 2টি করে কোশ্চেন আসবে, এটা বলাই যায়। এই টপিকসটি অনেকের কাছে সহজ, আবার অনেকের কাছে কঠিন মনে হয়। যাদের কাছে কঠিন মনে হয় আমি চেষ্টা করব খুব সহজ এবং সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা, যাতে সহজেই 2টি মার্কস ক্যারি করা যায়। যেহেতু এই টপিকসটা একটু বড়, তাই আমি চেষ্টা করব যে কয়েকটি পার্টে ভিডিওগুলো আপলোড করা। তাহলে আজকে আমরা দেখব নাম্বার সিস্টেমের প্রথম পার্ট। প্রথমেই নাম্বার সিস্টেমের কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে যেগুলো বিসিএস পার্সপেক্টিভে দরকার নেই। আমি সহজেই যেগুলো জিস্ট পয়েন্ট সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে প্রথমেই আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে নাম্বার সিস্টেমকে প্রথমত 2টি ভাগে ভাগ করা হয়। তাহলে প্রথমত নাম্বার সিস্টেমকে কয়টি ভাগে ভাগ করে? 2টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পজিশনাল, আরেকটা হচ্ছে নন পজিশনাল। তাহলে নাম্বার সিস্টেমকে 2টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। প্রথমে আমরা একটু দেখব যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি। অর্থাৎ যে সংখ্যাটা তার অবস্থানের উপর, অর্থাৎ যে সংখ্যার মান তার অবস্থানের উপর নির্ভর করে না, অর্থাৎ অবস্থান চেঞ্জ হলেও মানের কোনো পরিবর্তন হয় না, সেটাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন আমরা রোমান অক্ষর দেখি, যে রোমান অক্ষর এরকম i = 1, v = 5, x = 10। আমরা যদি এই v যদি 5টা v নেই, তাহলে দেখব যে এই v এর মান 5টা 5 জায়গায়, অর্থাৎ তাদের অবস্থান কিন্তু ভিন্ন, তারপরেও প্রত্যেকটার মানই হচ্ছে 5। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে তাদের অবস্থানটা ভিন্ন কিন্তু মানগুলো একই পাওয়া যাচ্ছে। তাহলে অবস্থান চেঞ্জ হওয়ার সাথে সাথে তাদের মানগুলোর কিন্তু চেঞ্জ হচ্ছে না, এটাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে অবস্থান চেঞ্জের সাথে সাথে যার মানগুলো চেঞ্জ হয় না, সেটাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে অবস্থানের চেঞ্জের সাথে সাথে, অবস্থানের পরিবর্তনের সাথে সাথে যে সংখ্যার মানগুলো চেঞ্জ হয়ে যায়, সেটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এখন আমি যদি 3টা 5 লিখি, তাহলে 3টা 5 মান কিন্তু 5, কিন্তু তাদের অবস্থান একটা প্রথমে, একটা মাঝে, একটা শেষে। এই কারণে তাদের মানের কিন্তু চেঞ্জ হবে। যেমন প্রথম হওয়ার কারণে তার মান হয়েছে 5, দ্বিতীয় হওয়ার কারণে তার মান হয়েছে 5 × 10 50, এবং তৃতীয় হওয়ার কারণে তার মান হয়েছে 5 × 100 অর্থাৎ 500। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তার অবস্থানের চেঞ্জ হয়েছে, অবস্থানের চেঞ্জ হওয়ার কারণে তাদের মানগুলোরও পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে নন পজিশনাল হলো অবস্থানের পরিবর্তনের সাথে সাথে মানগুলোর পরিবর্তন হবে না, একই মান থাকবে, সেটাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর অবস্থানের পরিবর্তনের সাথে সাথে যার মানেরও পরিবর্তন হবে, সেটাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4টি ভাগে ভাগ করে, এটাই হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এটাকে আবার 4টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল। 2 নাম্বার হচ্ছে বাইনারি, 3 নাম্বার হচ্ছে অক্টাল, 4 নাম্বার হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতি। আর এটাই হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের এই ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালই কিন্তু পরীক্ষাতে আমাদের বারবার ঘুরে ফিরে আসে। আমরা দেখব যে কিভাবে এই ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সহজেই রূপান্তর করা যায় এবং কিভাবে এই মানগুলো চেনা যায়। এখন আমরা দেখব ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতিটা হচ্ছে যে সংখ্যায় 10টি অঙ্ক ব্যবহার করা হয়, অর্থাৎ যে সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 10, সেটাকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলবো। অর্থাৎ এখানে আমরা ব্যবহৃত সংখ্যা হবে 0, 1 এখান থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক ব্যবহার করা হবে। এজন্য ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। অর্থাৎ যে
যে সংখ্যায় 10টি সংখ্যা ব্যবহার করা, যে অঙ্কে 10টি সংখ্যায় 10টি অঙ্ক ব্যবহার করা যায় তাদেরকে বলা হয় ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি। এর বেস বা ভিত্তি হচ্ছে 10। তাই এরকম ব্র্যাকেটের নিচ কোণায় 10 লেখা থাকলেই সেটা আমরা বুঝে ফেলবো ডেসিমাল সংখ্যা পদ্ধতি। 2 নম্বরে হচ্ছে বাইনারি। তাহলে বাইনারি সংখ্যায় অঙ্ক ব্যবহার করা হয় দুইটা, অর্থাৎ 0 এবং 1, অর্থাৎ যে সংখ্যায় দুইটি মাত্র অঙ্ক ব্যবহার করা হয় তাকে বলবো বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যার 0 এবং 1, এবং এটা কম্পিউটারের প্রধান যে সংখ্যা সেটা হচ্ছে কম্পিউটারে এই বাইনারি সংখ্যাটাই ইউজ করে বাকি সমস্ত কার্যকলাপ চালায়। অর্থাৎ এখানে দুইটা অঙ্ক ব্যবহার করা হয়, এজন্য এর বেস বা ভিত্তি হচ্ছে 2। এখানে আমরা 2 এইভাবে নিচ কোণায় লিখতে পারবো। তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10, আর বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2, কারণ এখানে দুইটা সংখ্যা ব্যবহার করা হয়। 3 নম্বরে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল সংখ্যায় আমরা জানি, অক্টাল থেকে বুঝতে পারি যে এখানে 8টি সংখ্যা ব্যবহার করা হয়, 8টি অঙ্ক ব্যবহার করা হয়, 8টি অঙ্ক ব্যবহার করা হয় বিধায় অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। অর্থাৎ এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই 8টি অঙ্ক অক্টাল সংখ্যা ব্যবহার করা হয়। অর্থাৎ এই 8টি অঙ্কই ঘুরে ফিরে ব্যবহার করে যে সংখ্যা পদ্ধতিতে, সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এভাবে আমরা 8 লিখব। লাস্টে হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক ব্যবহার করা হয় 16টি, অর্থাৎ যে সংখ্যায় 16টি অঙ্ক ব্যবহার করা হয়, অর্থাৎ যে সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 16, সেই সংখ্যাটাকে আমরা বলবো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে একটা ডেসিমালে পেলাম 10, বাইনারিতে পেলাম 0 এবং 1, অর্থাৎ 2টি অঙ্ক ব্যবহার করলাম, অক্টালে হচ্ছে 8টা, 0 থেকে 7 পর্যন্ত এই 8টি অঙ্ক ব্যবহার করব, আর হেক্সাডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত 10টি, এছাড়া এক্সট্রা হচ্ছে A, B, C, D, E এবং F, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক ব্যবহার করা হবে, সাথে A থেকে F পর্যন্ত 6টি অঙ্ক ব্যবহার করা হবে। এর জন্য এর বেস বা ভিত্তি হচ্ছে 16, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে বেস বা ভিত্তি হচ্ছে 16 সেটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলবো। তাহলে প্রথমত আমাকে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4টি ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ডেসিমাল, একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল। এগুলোর পরিচিতি পর্ব আমাদের প্রথমে জানতে হবে যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10, কারণ এখানে 10টি অঙ্ক, 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক ব্যবহার করা হয়। বাইনারি, যেখানে 2টি অঙ্ক ব্যবহার করা হয়, এজন্য এর বেস বা ভিত্তি হচ্ছে 2। অক্টালে 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক ব্যবহার করা হয়, এজন্য এর বেস বা ভিত্তি হচ্ছে 8। আর হেক্সাডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত 10টি, আর A থেকে F পর্যন্ত 6টি, অর্থাৎ মোট 16টি অঙ্ক ব্যবহার করা হয়, এজন্য এর বেস বা ভিত্তি হচ্ছে 16। তাহলে এইটা হচ্ছে আমাদের মূল বেসিক আলোচনা। এখন আমাদের যে সংখ্যা পদ্ধতির রূপান্তর প্রয়োজন, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপ। যেমন এখানে আমরা ডেসিমাল রাখলাম, এখানে বাইনারি, এখানে অক্টাল, এখানে হেক্সা। তাহলে আমরা এখন দেখব যে সংখ্যায় রূপান্তর করব। সংখ্যায় রূপান্তরের আগে সবচাইতে এই যে সমতুল্য মান, অর্থাৎ ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সার যে সমতুল্য মান কোনটা কত সেটা যদি আমি জানি, তাহলে সংখ্যায় রূপান্তর অনেকটা হেল্প করবে এবং অনেকটা ইজি হইবে। তাহলে ডেসিমালে আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এবং 16। যেহেতু 16 পর্যন্ত হেক্সাডেসিমাল আছে, এই আমরা 16টা সমতুল্য মান ডেসিমাল, আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি সিরিয়ালি, এটাই হচ্ছে ডেসিমাল, অর্থাৎ 0 থেকে 16 পর্যন্ত। আরও আছে, আমরা 16 পর্যন্ত দেখব। বাইনারিটা অনেকেই বিভিন্ন ট্রিক্স ইউজ করে, আমি কোনো ট্রিক্স ইউজ করি না, সহজেই বুঝতে পারি যে বাইনারি সংখ্যা কার পর কী হবে। সাধারণত বাইনারি সংখ্যায় যেহেতু 0 এবং 1 ব্যবহার করা হয়, তাহলে বাইনারি সংখ্যায় সাধারণত এরকমই আসে যে 0-র পরে 1 আসে, আর তারপরে 10 আসে, তারপর 11, এরকমভাবে পর্যায়ক্রমে 0, 1, 10, 11, 0, 1, 10, 11 এরকম টাইপের লাস্ট ডিজিটগুলো এরকম হয়। তো আমরা কীভাবে আমরা যদি মুখস্থ না করে বা কোনো টেকনিক না ইউজ করে আমরা দেখি,
তাহলে প্রথমে 0 0 পেলাম, তারপরে 0 1 পেলাম, তারপরে হচ্ছে 10 পেলাম, তারপর হচ্ছে 11 পেলাম। তাহলে চারটার মান পেলাম আমরা 0 1 10 এবং 11। এখন এরপর যদি আমি যাই 11-র পরে 12 13 14 99 পর্যন্ত, দেখবো যে 0 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা চলে আসছে, কারণ বাইনারিতে আমরা 0 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা ব্যবহার করতে পারবো না। তাহলে 0 0 0 1 1 0 1 1। এরপর আমি কি করব, কারণ 11-র পর তো আমি আর কোনো ডিজিট পাচ্ছি না, তারপরে যাব 100, তাহলে আবার কি লাস্ট ডিজিট আসছে 0, তাহলে আবার 0 1 হবে, তার মানে 101 110 111, তার মানে শেষে 0 1 10 11। লাস্টের যে ডিজিটগুলোতে এরকম ভাবেই রিপিটেশন হবে 0 1 10 11 0 1 10 11। এখন 111-র পরে আমরা যদি ব্যবহার করি, 111-র পরে 12 13 14 এরকম আসবে, তারপরে প্রথম ডিজিটটা 2 হবে, 3 হবে, 4 হবে, 9 হবে, 999 পর্যন্ত কিন্তু আর কোনো সংখ্যা পাওয়া যাবে না যেখানে শুধুমাত্র 0 এবং 1 আছে। তাহলে আমার পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে 1000। পরবর্তী সংখ্যা হচ্ছে 1000। এখন এটার সাথে আমরা মিলাবো, তাহলে এটা হবে 0-র মান, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা 5 6 7 8। তাহলে 1000 পেলাম, তাহলে আবার 0 আসলো, তাহলে 1001 1010 1011। তাহলে এইটা হবে 9 10 এবং 11 মান পেয়ে গেলাম। তাহলে দেখেন আবার 0 1 10 11 এই বিষয়টা আসলো। এবার দেখেন তো এই লাস্টে যেহেতু 3টা ডিজিট আছে, তাহলে এখানে আবার কি মান হবে, 1100 হবে। তাহলে 1100-তে আমরা প্রত্যেকটা 1 এবং 0 ব্যবহার পেয়েছি। আবার 0 আসলো, তাহলে 1101 1110 1111। তাহলে এটা হবে 12 13 14 15। তার মানে 0 1 10 11 3 পর্যন্ত, 4-এ 100, 5-এ হচ্ছে 101, 6-এ হচ্ছে 110, 7-এ হচ্ছে 111, 8-এ হচ্ছে 1000, 9-এ হচ্ছে 1001, 10-এ হচ্ছে 1010, 11 হচ্ছে 1011, 12 হচ্ছে 1100, 1101 1110 11। তারপরে আমার যে সংখ্যাটা হবে, তারপরে আমি চলে যাব 10,000-এ, 10,000-এর সংখ্যায় চলে যাব, কারণ এরপর তো আর কোনো কিছু হবে না, 9 10 এরকম টাইপের হবে। তারপরে আমরা পরে ডিজিট আসবো 10,000। এইভাবে কিন্তু আমরা সিকুয়েন্সিয়ালি বাইনারি, যেটা তার মানে বাইনারি হবে 0 1 10 11, আবার 0 1 10 11, তবে 0 1 10 11 100 101 110 111, তারপরে 1000 1001 1010 1011, তারপরে 1100 1101 1111। তার মানে শেষ ডিজিটগুলো 0 1 10 11 0 1 10 11 0 1 10 11 এরকম টাইপের আসবে। আমাদের যে ট্রিক্স আছে এগুলো আমাদের দরকার নেই, কারণ এই 16 পর্যন্ত সমতুল্য মানগুলো পেলেই হবে। ডেসিমাল পেলাম, বাইনারিটা পেলাম, বাইনারিটা বের করা একটু কঠিন মনে হয়, বাকিগুলো এলো সহজ। অক্টালে আমরা কি করব, 0 1 2 3 4 5 6 7 এ পর্যন্ত তো আমরা অক্টালে সচরাচর পাচ্ছি 0 1 2 3 4 5 6 7। এবার 7-এর পরে 8 9 হওয়ার কোনো চান্স নেই, কারণ অক্টালে কিন্তু 8 এবং 9 এই দুটো সংখ্যা ব্যবহার নেই। অক্টালে যেহেতু 8টা সংখ্যার মধ্যে 7 পর্যন্ত আছে, তাহলে 8 9 কিন্তু অক্টালে আসবে না। তাহলে এখানে কি হবে, 8 9 না হলে 10 হয়ে যাবে, তাহলে 10 11 12 13 14 15 16 17 এই সংখ্যাগুলো ব্যবহার হবে, এই সংখ্যাগুলো ব্যবহার করবে। 0 1 2 3 4 5 6 7 7-এর পরে যেহেতু 8 9 ব্যবহার নাই, তাহলে 10 11 12 13 14 15 16 17 হবে। 17-এর পরে 18 19 ব্যবহার হবে না, কারণ 8 এবং 9 ব্যবহার হবে না, তাহলে কি হবে, 20 হবে। এইভাবে কিন্তু চলতে হবে, 20 21 27 পর্যন্ত যাবে, আবার 30-তে চলে যাবে। আর হেক্সাতে আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত পাবো, আর হচ্ছে A B C D E F এই পর্যন্ত 16। তাহলে আমরা এখানে যেহেতু সিকোয়েন্সিয়ালি হলো না, তাহলে আমরা কি করব, যে ডেসিমাল বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল সিকোয়েন্সিয়ালি দেখব যে কোন মানটা কার জন্য কি হচ্ছে। আমরা ছক আকারে যখন করব, তাহলে প্রত্যেকটা মান আমার 16 পর্যন্ত হয়ে যাবে। আর 16 পর্যন্তই সাধারণত মানগুলো আমাদের দরকার হয় পরীক্ষাতে, 16-র মধ্যেই মানগুলো আমাদের দিয়ে থাকে। তার মানে আমরা এই মানটা হচ্ছে সমতুল্য একটা ছক, যেটা বাইনারি ডেসিমাল অক্টাল হেক্সাডেসিমালের সমতুল্য ছক। এই সমতুল্য ছকগুলো
বিষয়গুলো আমাদের এই সংখ্যায় যে রূপান্তর করব, এই সংখ্যা রূপান্তরের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সংখ্যা রূপান্তরের জন্য আমি যে সমতুল্য ছকগুলো যখন জানবো, আমার সংখ্যায় রূপান্তরটাও সহজ হবে। এবারে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর সম্পর্কে ধাপে ধাপে শিখব, কারণ সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকেই কোশ্চেন আসে। এর আগে যা কিছু বললাম তার চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হলে আগের যে বিষয়গুলো সেগুলো আমার কাজে লাগবে। এখন দেখেন, আজকে আমরা একটা সংখ্যা পদ্ধতি রূপান্তর, টোটাল সংখ্যা পদ্ধতি রূপান্তর হচ্ছে 12টা, কিন্তু আমরা 4টা স্টেপের মাধ্যমে 12টা সংখ্যা পদ্ধতি খুব সহজভাবে যে কোনো সময় আমরা করতে পারবো। আজকের সংখ্যা পদ্ধতি রূপান্তর হচ্ছে ডেসিমাল সংখ্যাকে আদার্স মানে ডেসিমালকে আমরা বাইনারি করব, ডেসিমালকে আমরা অক্টাল করব, ডেসিমালকে আমরা হেক্সাডেসিমাল করব। অর্থাৎ ডেসিমাল বা দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তরের একটাই নিয়ম, অর্থাৎ একই নিয়মে আমরা ডেসিমাল সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তর করব। কিভাবে করব সেটা আমরা শিখব। প্রথমত আমাদের স্টেপগুলো আমরা একটু দেখি, যে স্টেপগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, কারণ এখানে দুটো বিষয় আমরা উদাহরণ একটা দিয়েছি, 80.2025, অর্থাৎ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, নিজ নিজ বেস দ্বারা ভাগ করব, নিজ বেস দ্বারা ভাগ করব। তাহলে প্রথম কাজ হচ্ছে নিজ বেস দ্বারা ভাগ করব। 2 নাম্বার হচ্ছে ভাগশেষ সংরক্ষণ করব, অর্থাৎ ভাগ করার পরে ভাগশেষ সংরক্ষণ করব। তাহলে নিজ বেস দ্বারা ভাগ করব। 2 নম্বরে হচ্ছে ভাগশেষকে সংরক্ষণ করব। 3 নাম্বার হচ্ছে ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত, তাহলে ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত ভাগ করব, তাহলে শূন্য না হওয়া পর্যন্ত ভাগ করব। 4 নাম্বার হচ্ছে নিচ থেকে, অর্থাৎ ভাগশেষগুলোকে নিচ হতে উপরে সাজালে যে মান পাবো উপরে সাজাবো। তাহলে ভাগশেষকে আমরা এই 4টা বিষয় আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ফলো করব। প্রথম কাজ হচ্ছে নিজ বেস দ্বারা ভাগ করব, ভাগশেষ সংরক্ষণ করব, ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত ভাগ করব, আর ভাগশেষ যে সংরক্ষণ করলাম ভাগশেষগুলো নিচ থেকে উপর পর্যন্ত সাজালে যে মানটা পাবো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। আর ভগ্নাংশের ক্ষেত্রে কি করব, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা করব হচ্ছে উল্টা। ভগ্নাংশের ক্ষেত্রে কি করব, নিজ বেস দ্বারা ভাগ করেছি, এখানে আমরা করব গুণ করব, ওই 1 নম্বরের মতোই নিজ বেস দ্বারা কি করব, গুণ করব। 2 নাম্বার হচ্ছে এখানে আমরা ভাগশেষটাকে সংরক্ষণ করেছি, এখানে আমরা পূর্ণ সংখ্যাকে সংরক্ষণ করব। কি করব, পূর্ণ সংখ্যাকে সংরক্ষণ করব। বাকি কি হবে, এখানে ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত ভাগ করব, আর দশমিকের পর শূন্য না হওয়া পর্যন্ত ভাগ করব, শূন্য না হওয়া পর্যন্ত গুণ করব। তবে যদি একই মান বারবার আসে তাহলে আমরা সেটিকে ডট আকারে প্রকাশ করব। তাহলে এটা হচ্ছে মূল নিয়ম। তাহলে ডেসিমাল সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তর করার ক্ষেত্রে আমরা বাইনারি হোক, অক্টাল হোক, হেক্সাডেসিমাল হোক, এই 4টা রুল হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর ভগ্নাংশের ক্ষেত্রে এই 3টা রুল। তাহলে হচ্ছে নিজ বেস দ্বারা ভাগ করব, ভাগশেষ সংরক্ষণ করব, ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত ভাগ করব, আর নিচ হতে উপরে সাজালে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার অন্য আদার্স যে মানটা পাবো সেটা। আর এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা গুণ করব কি দ্বারা, নিজ বেস দ্বারা কি করব, গুণ করব। আর পূর্ণ সংখ্যাগুলোকে সংরক্ষণ করব, দশমিকের পর শূন্য না হওয়া পর্যন্ত কি গুণ করতেই থাকবো। তবে রিপিটেশন মান আসলে আমরা ওইখানে থেকে ডট আকারে দিয়ে দিব। তাহলে এইটা হচ্ছে রুলস। এখন এই রুলসগুলো পড়ার চেয়ে আমরা যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে আমরা সহজেই বুঝতে পারবো যে
কিভাবে এই রুলসগুলো আসে। তাহলে রুলসগুলো আমরা মিশে দিচ্ছি। তাহলে প্রথম যেটা হচ্ছে 80.25, এটাকে আমরা ডেসিমাল টু প্রথমে আমরা বাইনারি করব। তাহলে প্রথমে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করি। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রথমে যখন আসব, প্রথম কাজ হচ্ছে নিজ নিজ বেস দ্বারা ভাগ করব। কি দ্বারা? যাকে রূপান্তর করব তার বেস দ্বারা ভাগ করব। তাহলে ডেসিমালকে আমি কিসে? বাইনারিতে রূপান্তর করছি। তাহলে বাইনারির বেস হচ্ছে 2, তাহলে 2 দ্বারা ভাগ করব। তাহলে 40 দুগুণে 80, তাহলে ভাগফল হচ্ছে 40, আর ভাগশেষ সংরক্ষণ করব। তার মানে 40 হয়ে গেলে ভাগশেষ এখানে 0 থাকে। তারপরে 2 দ্বারা ভাগ করলে 20 দুগুণে 40, ভাগশেষ হচ্ছে 0। তারপরে 2 দ্বারা ভাগ করলে 10 দুগুণে 20, ভাগশেষ হচ্ছে 0। তার মানে ভাগফলটা বামে থাকবে, আর একটা ড্যাশ দিয়ে আমরা ভাগশেষটাকে এখানে লিখব। তারপরে আবার 2 দ্বারা ভাগ করব, 5 দুগুণে 10, এখানে ভাগশেষ হচ্ছে 0। 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, কারণ 5কে তো ভাগ যাবে না, তাহলে 2 পর্যন্ত যাবে, 2 দুগুণে 4, আর ভাগশেষ থাকবে 1। তাহলে ভাগশেষ 1কে আমরা সংরক্ষণ করব। তারপরে 2 দ্বারা ভাগ করলে 2 একে 1, 2, আর এখানে ভাগশেষ হচ্ছে 0। এখন অনেকে বলেন যে এখানে থেমে যায়, কিন্তু আমাদের শর্তে ছিল যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না আসবে, আমার লাস্ট অবধি ভাগফলকে 0 করতেই হবে। যখন দেখব যে যেটা দ্বারা ভাগ করছি, যাকে ভাগ করছি সে মানটাই ছোট হয়ে যাচ্ছে, তখন কি করব? এটাকে আমরা আবার ওইটা দ্বারা ভাগ করে এইটাকে 0 লিখবো, কারণ 2 0 0। তাহলে 0 থাকলে আমার ভাগশেষ হচ্ছে 1। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা অনেকেই বুঝতে পারে না। তার মানে আমার এখানে যদি আমি থেমে যাই 0 দিয়ে শুরু হবে, কিন্তু না, অর্থাৎ এটাকে আমার কি করতে হবে? যতক্ষণ পর্যন্ত ভাগফলটা 0 না আসে, ভাগফলকে 0 করতে হবে, ভাগফলকে 0 করতেই হবে। ভাগফলকে 0 কিভাবে করব? যখন যেটা দ্বারা ভাগ করব, যাকে ভাগ করব সেই মানটা যদি ছোট হয়ে যায়, এখানে 0 লিখবো, আর এই মানটাই এখানে লিখবো, কারণ 2 0 0, তাহলে ভাগশেষ থাকবে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের মেন। এখন এইটাকে যখন নিচ থেকে উপরে সাজাবো, মান পাবো 1 0 1 0 0 0 0। এটাই কিন্তু আমার এই এর মান, অর্থাৎ এই যে 80 পূর্ণ যে সংখ্যাটা, এটার মানে আমরা এইটা পেলাম। তাহলে প্রথম স্টেপ ছিল, আমি আবারও বলছি, যেহেতু এটা প্রথম, আমি নেক্সট আরেকটা ভিডিও দিব শুধুমাত্র ডেসিমালকে আদার্স যে রূপান্তর করে তার কিছু প্র্যাকটিস করাবো, তাহলে আমার সুবিধা হবে। আজকে আমরা ছোট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখলাম। প্রথম রুলসটা ছিল যে নিজ নিজ বেস দ্বারা ভাগ করলাম, ভাগ করার পরে ভাগশেষগুলোকে সংরক্ষণ করলাম, যতক্ষণ পর্যন্ত ভাগফলটা 0 না আসে ততক্ষণ পর্যন্ত কি করলাম? ভাগ করলাম। এবারে নিচ থেকে উপরে যে ভাগশেষগুলো আছে সেগুলোকে সাজানোর ফলে যেটা মান পাবো সেটাই হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই ডেসিমালের সমতুল্য বাইনারি মান। এখন ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে 0.25, ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু ভাগ করা লাগবে না, কি করা লাগবে? গুণ করা লাগবে। তাহলে গুণ করলে আমরা এই নিজ নিজ বেস দ্বারা গুণ করব। বেস হচ্ছে 2, তাহলে 2 দ্বারা গুণ করব। তাহলে এর দুটো ফ্র্যাকশন আসবে, একটা হচ্ছে দশমিক আসবে, তারপর পয়েন্টের এপারের অংশ আর পয়েন্টের উপরের অংশ, তাহলে 0.50, তাহলে পয়েন্ট কি 50, তাহলে এখানে আমার মান হচ্ছে 0, অর্থাৎ পূর্ণ সংখ্যার মানটা কি হচ্ছে? পূর্ণ সংখ্যাকে সংরক্ষণ করতে হবে, তাহলে পূর্ণ সংখ্যার মান হচ্ছে 0। তাহলে এটাকে আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে 2 দ্বারা গুণ করলে 50 করলে 1.00, তাহলে এই মানটা আমার 0 আসা পর্যন্ত গুণ করব। যেহেতু 0 এসেছে সেহেতু এই দুটো মানই, তাহলে উপর থেকে এবার নিচ, তার মানে 0.01, এটাই আমি পাবো তার সমতুল্য মান। এই দুটোকে যখন জোড়া লাগাবো, তাহলে 10100.01, এটাই হবে আমার এটার সমতুল্য বাইনারি মান। তাহলে এটার সমতুল্য বাইনারি মান। তাহলে আমরা দেখলাম ডেসিমাল থেকে কিভাবে বাইনারি করা যায়। এরকম রুলস অনুযায়ী আমি অক্টাল করব, হেক্সাডেসিমাল করব। আমরা দেখি যে এবার এর অক্টাল মানটা কত পাই। এবার আমরা কি করব? এইটিকে অক্টাল দ্বারা করব, তাহলে অক্টাল করলে আমার প্রথম কাজ হচ্ছে নিজ বেস দ্বারা ভাগ করব। তাহলে অক্টালের বেস হচ্ছে 8, তাহলে একই রকম ভাবে 8 10 এ 80, ভাগশেষ হচ্ছে 0। এবার এটাকে 8 দ্বারা ভাগ করলে 8 একে 8, 8 হলে ভাগশেষ থাকবে কিন্তু 2, তাহলে 2 দ্বারা আমি ভাগ করলাম। এবার দেখেন 8 দ্বারা ভাগ করব, কিন্তু এটা কি হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমি কি করব? এটাকে 0 করব আর এটাকে 1 করব। যখন ছোট হয়ে যাবে এইটা 0 থাকবে আর এইটা অটোমেটিক চলে আসবে। তাহলে নিচ থেকে উপরে সাজাবো, তার মানে মান পাবো 120।
120 পূর্ণ সংখ্যার যে মানটা পেলাম 120। এবার 0.25 কে আমরা কি করব, গুণ করব নিজ বেস দ্বারা, মানে 8 দ্বারা গুণ করব। তাহলে 8 দ্বারা গুণ করলে 4 25 100 200, তার মানে এখানে থাকবে 2.00। তাহলে একটাই আমি পাচ্ছি, 00 পেয়ে গেছি, তার মানে আমার এখানে আর কিছু লাগবে না, অর্থাৎ 120.2। এটাই হচ্ছে আমার সমতুল্য এর কি অক্টাল মান। তাহলে একই নিয়ম ভাবে যখন আমরা এরকম বড় মান পাবো গুণ করে চলতে থাকবে, যেহেতু সরাসরি আমি একটা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, তাহলে এটাই হবে আমার অ্যান্সার। কারণ 0 কে আর গুণ করলে মানে আর যে এক্সট্রা মান পাওয়া যাবে না। এখন এটাকে লাস্ট আমরা যেটা করব, হেক্সাডেসিমালে রূপান্তর করব। হেক্সাডেসিমালে রূপান্তর করব, এবারে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব, 80 কে আমরা হেক্সাডেসিমাল করব। তাহলে হেক্সাডেসিমাল করতে হলে আমার কি করতে হবে, নিজ নিজ বেস দ্বারা ভাগ। তাহলে হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, তাহলে 16 দ্বারা আমি যদি গুণ করে ভাগ করি, তাহলে 5 16 80, ভাগশেষ হচ্ছে 0। আবার 16 দ্বারা যখন ভাগ করব, এবার দেখেন এই ভাগশেষটা অর্থাৎ যাকে ভাগ করছি সে মানটা ছোট হয়ে যাচ্ছে। যখনই ছোট হবে তখনই মনে করবেন এটা 0, আর এইটা কোনাকুনি এখানে আমরা বসাই দিব, এটা কোনাকুনি বসাই দিব। তাহলে 0 চলে আসলো, তাহলে আমার আর ভাগ করা লাগবে না। তাহলে এর নিচ থেকে উপরে সাজালে আমি মান পাবো 50। তাহলে 50 এটা হচ্ছে হেক্সাডেসিমালের মান। আর এখানে 0.25 কে যখন এই 16 দ্বারা গুণ করব, তাহলে 4 এ 1 হবে আর 4 4 16, তার মানে এখানেও আমরা একটা ফ্র্যাকশন মান যেটা আছে সেটা ডাইরেক্ট মান পেয়ে যাচ্ছি 4.00। তাহলে এখানে 0 চলে আসছে, আর কিছু করা লাগবে না। তাহলে এই মানটা আমরা পাবো 50.4। তাহলে এর সমতুল্য মান হচ্ছে 50.4। তাহলে আমি আরেকবার বলি সহজ কথা, যখন আমরা যে কোনো দশমিক সংখ্যাকে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমালে প্রকাশ করতে চাই, প্রথম হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিজ নিজ বেস দ্বারা ভাগ করবে। অক্টাল হলে অক্টালের বেস, বাইনারি হলে বাইনারির বেস, হেক্সাডেসিমাল হলে হেক্সাডেসিমালের বেস দ্বারা ভাগ করব, এবং ভাগশেষগুলোকে সংরক্ষণ করব। কতক্ষণ পর্যন্ত ভাগ করব, যতক্ষণ পর্যন্ত ভাগফলকে শূন্য না করব, অর্থাৎ শেষে যখন মান ছোট হয়ে যাবে আমি ভাগফলটা শূন্য, আর যে মানটা থাকবে অবশিষ্ট মানটা আমরা ভাগশেষে সংরক্ষণ করব। নিচ থেকে উপর পর্যন্ত সাজালে সে মানটা আমরা পাবো কাঙ্ক্ষিত যে মান, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আর পূর্ণ দশমিক সংখ্যার ক্ষেত্রে কি করব, এবার ভাগ না দিয়ে গুণ করব। কি দ্বারা, নিজ নিজ বেস দ্বারা গুণ করব। গুণ করার পরে এবার পূর্ণ সংখ্যা, বামে যে পূর্ণ সংখ্যা আছে এই পূর্ণ সংখ্যাগুলোকে সংরক্ষণ করব। কতক্ষণ পর্যন্ত ভাগ করব, যতক্ষণ পর্যন্ত দশমিকের পরের মানগুলো 0 0 না আসে। এবং এটা নিচ থেকে উপরে ছিল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর দশমিকের পরে অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচের যে দশমিকের বামের মান অর্থাৎ পূর্ণ সংখ্যার যে মানগুলো পাবো সেগুলো উপর থেকে নিচে সাজালে সেটাই আমি পাবো কাঙ্ক্ষিত পূর্ণ দশমিক ভগ্নাংশের এই বাইনারি অক্টাল, ডেসিমাল টু বাইনারি অক্টাল হেক্সাডেসিমালের মান। এই মানগুলো আমরা দেখলাম খুব সহজে কিভাবে করা যায়। আমরা নেক্সট ক্লাসে দশমিক সংখ্যাকে থেকে যে কোনো সংখ্যার কয়েকটা আমরা এক্সাম্পল দেখব। এক্সাম্পলগুলো আরো ভালোভাবে দেখতে পারলে আমাদের বিষয়গুলো আরো সহজ হবে। আজকের নাম্বার সিস্টেমের এইটুকুই ক্লাস ছিল, অর্থাৎ নাম্বার সিস্টেমের সংখ্যা রূপান্তর করার জন্য প্রথমে আমরা বেসিক কিছু ডিসকাশন করেছি, তারপরে আমরা কিভাবে সমতুল্য মানগুলো বের করার চেষ্টা করেছি, তারপরে আমরা নাম্বার সিস্টেমের একটা উদাহরণের মাধ্যমে দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তর করেছি। অর্থাৎ 12টার সংখ্যা রূপান্তর আমরা 4টা নিয়মের মাধ্যমে খুব সহজেই শিখে ফেলবো। তাহলে যে কোনো সংখ্যায় রূপান্তর যে কোনো সময় আমরা পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।